তোমরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু চলছে, কিন্তু বহু মানুষ এই অনলাইন আবেদনে বিভিন্ন জায়গায় কিন্তু ভুল করছে। এবার যদি আপনিও এই ভুলগুলি করে থাকেন, সেক্ষেত্রে 1 জুলাই থেকে যে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তো সেই জন্য আজকে বলতে আপনাদের সঠিক পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপটা করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেবো, এবং কোন ভুলগুলি আপনাকে একদম করলে চলবে না, সেই ভুলগুলি করলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট বা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। এবং সঙ্গে এখন কিন্তু বর্তমানে যে স্ট্যাটাস চেক করার নতুন অপশান কিন্তু দেখাচ্ছে, এবং বর্তমানে এডিট করার নতুন পদ্ধতি কিন্তু চালু হলো। তো সেটা কি, সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে কিছু কোশ্চেন মানুষের রয়েছে যে অনলাইন আবেদনের পর একটি ফর্ম যে বেরোচ্ছে, সেই ফর্মটাকে কোথায় জমা করতে হবে কিনা, অথবা অনলাইন আবেদনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কেন নিচ্ছে না, যারা অফলাইনে আবেদন করেছে তাদের সবাইকে কি অনলাইন করতে হবে কিনা, অথবা যারা কিন্তু অফলাইনে আবেদন করেছিল এবং টাকাও ঢুকে গেছে, সেক্ষেত্রেও কি অনলাইনে করতে হবে কিনা, এইসব ডকুমেন্টস কীভাবে আপলোড করবো, কীভাবে স্ট্যাটাস চেক করবো, কীভাবে এডিট করবো, এইসব বিষয়ে বিভিন্ন মানুষ কিন্তু কমেন্ট করেছে। তো সেই জন্য আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো, এবং সম্পূর্ণ সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম social-security.wb.gov.in এখানে চলে আসবেন। সিটিজেন ফ্যামিলি লগইনের মধ্যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে কার নাম্বার বসাবেন, যে পরিবারের হেড রয়েছে তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে যাকে যাকে আপনি সদস্য হিসেবে রাখবেন, তো তার কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু আপলোড করতে হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো এইসব ডিটেলস ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে সঠিকভাবে এখানে বসিয়ে নিতে হবে। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা কিন্তু অফলাইনে ফর্মটা জমা করেছিলেন, এবার যদি আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার ডিটেলস বসানোর আগেই এখানে শো করে দেবে। ঠিক আছে, আপনি যখন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো হয়ে যাবে যে আপনার ফর্মটা অলরেডি সাবমিট কিন্তু হয়ে আছে। আগে কী হতো যে সবার শেষে কিন্তু দেখাতো, যখন আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর যখন সাবমিট করবেন তখন দেখাতো, কিন্তু এখন বর্তমানে সবার প্রথমে কিন্তু এই অপশানটা দেখিয়ে দিচ্ছে যে আপনার ফর্মটা সাবমিট কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে যারা যারা অফলাইনে ফর্মটা জমা করেছিলেন তাদের ফর্মটা অনলাইনে এন্ট্রি হলো কি না, তার স্ট্যাটাসটা এইভাবে আপনি চেক করতে পারেন। ঠিক আছে, অথবা অনেকের এমন দেখাচ্ছে যে এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল, তখন কিন্তু কিছু দেখাচ্ছে না, কিন্তু যখনই আধার নাম্বার আপনি টাইপ করছেন তখন কিন্তু শো হয়ে যাচ্ছে যে এই আধার নাম্বার অলরেডি কিন্তু রেজিস্টার হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একবার চেক করে নেবেন। এবার যাদের কোনো কারণে ফর্ম ফিল আপে ভুল হয়ে গেছে তারা এডিটটা কীভাবে করবেন সেটা আপনাদের একটু পরে জানিয়ে দিচ্ছি। তার আগে জেনে রাখুন ফর্ম ফিল আপটা সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে করতে হবে, এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না সেটা আপনাদের দেখিয়ে রাখি। তো প্রথমত হেড অফ ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের যে হেড রয়েছে তার ডিটেলস বসাতে হবে। এবার অনেকে বলবে যে আমার পরিবারের যে হেড সে মারা গেছে, তো সেক্ষেত্রে এখন বর্তমানে যে পরিবারের হেড রয়েছে, যে বড় রয়েছে, তার ডিটেলসটা এখানে বসাবেন। সেক্ষেত্রে তার নামটা বসিয়ে দেবেন, আধার কার্ড অনুযায়ী তার নামটা বসিয়ে দেবেন। বই দেওয়ার পর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। এবার ক্যাটাগরি SC ST OBC জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকে ওনারা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কন্ট্যাক্ট নম্বর, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বুঝিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে কতজন সদস্য, হেড অফ ফ্যামিলিকে নিয়ে কতজন, তো এখন 3 লিখলাম। 3 লেখার সঙ্গে দেখতে পাচ্ছেন 2 জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেল, অর্থাৎ হেড অফ ফ্যামিলিকে নিয়ে টোটাল 3 জন। তারপর ডিসেবিলিটি, এখানে বলা হয়েছে আপনার পরিবারে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কি কোনো প্রকারের ডিসেবিলিটি, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে আধার ডিটেলস কিন্তু এবার আমাকে বসাতে হবে, সেই জন্য যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন এবং আধার কার্ড এখানে আপলোড করে দেবেন। এবার এখানে অনেকে ভুল করছে, কি করছে, অনেকে এক সাইড কিন্তু আপলোড করে দিচ্ছে, সো সেক্ষেত্রে কিন্তু হবে না, আবার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য কী করবেন, যদি আপনি অরিজিনাল ডকুমেন্টসটা আপলোড করেন, তো সেক্ষেত্রে কিন্তু উভয় পাশ আপনি স্ক্যান করবেন অথবা ফটো তুলবেন, তুলে কিন্তু একটি পেজে করবেন, এক সাইডে পেজে করবেন, তারপরে সেটা আপনাকে আপলোড করতে হবে। অথবা যদি আপনি জেরক্স দিতে চান সেক্ষেত্রে কিন্তু নিজের সিগনেচার করে, যার জেরক্সটা দিচ্ছেন তার সিগনেচার করে সেটা আপনাকে আপলোড করতে হবে। তবে আপনাদের বললে কি সবথেকে ভালো হবে যে অরিজিনালটা দেবেন, সবথেকে ভালো হবে উভয় পাশ। ঠিক আছে, এই কথাগুলি একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটা পেন্ডিংয়ে থাকবে না, ভেরিফিকেশান অবস্থায় থাকবে না, তা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে।
ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরিয়া টাইপ এখানে রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিন কোডটা বসিয়ে নেবেন। পিন কোডটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করার পর তারপর আপনি কী করবেন, তার পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ব্লক, এখানে ব্লকটা এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর আপনি নিচে আসবেন। এবার কিন্তু ভোটার কার্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং ভোটার কার্ডটি আপনাকে আপলোড করতে হবে। এবং এখানে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা বসিয়ে দেবেন এবং পার নম্বর অর্থাৎ যে অংশ নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার ভোটার কার্ডের নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটাও আপনাকে আপলোড করতে হবে। এটাও কিন্তু আপনাকে উভয় পাস আপনি আপলোড করবেন। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কথা যে আপনার ফ্যামিলিটা কীভাবে বুঝবেন, যে অনেকে কিন্তু ফ্যামিলি একসঙ্গে ছিল কিন্তু আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে কাদের কাদের ডিটেলস বসাবেন। দেখুন, এখানে তাদেরই ডিটেলস বসাবেন যারা কিন্তু আপনার রেশন কার্ডে রয়েছে। বর্তমানে রেশন কার্ড যদি এক জায়গায় থাকে সেক্ষেত্রে আপনাকে একসঙ্গে আবেদন করতে হবে। রেশন কার্ড যদি আলাদা করে থাকেন সেক্ষেত্রে আলাদা আলাদা আপনাকে আবেদন করতে হবে। রেশন কার্ড যেরকম রয়েছে সেই হিসাবে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, এর কারণ হচ্ছে আপনারা এক জায়গায় রেশন ধরছেন এবং আবেদনটা আলাদা আলাদা করবেন, এরকম কিন্তু হবে না। এই অন্নপূর্ণা যোজনায় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে যারা কিন্তু পরিবার বলতে কী বোঝায়, যারা কিন্তু এক জায়গায় একই রান্নাঘর থেকে খাবার খায় এবং একসঙ্গে থাকে, সেটা হচ্ছে পরিবার। তো তাদের কিন্তু ডিটেলস আপনাকে বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে সমস্ত ডিটেলস বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার রেশন কার্ড কি রয়েছে, এখানে আপনি ইয়েস নো এখানে সিলেক্ট করবেন। যদি আপনি ইয়েস সিলেক্ট করেন সেক্ষেত্রে কী করবেন, এখানে রেশন কার্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে ইয়েস সিলেক্ট করে এখানে রেশন কার্ডে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে বর্তমানে আপনার পরিবারে, তো সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। এখানে পিডব্লিউএইচ না এসপিডব্লিউএইচ না এওয়াই আর কে এসে 1 2 কোনটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে আপনি নেক্সট করবেন। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর বলা হয়েছে আপনার পরিবারে 3টি বা 3টির বেশি কি পাকা রুম রয়েছে, রুমের কথা বলা হয়েছে, রুম রয়েছে, এখানে ইয়েস নো করবেন। তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কোনো রকম জমি কি রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। টোটাল পরিবারের কথা বলা হয়েছে, শুধু হেড অফ ফ্যামিলি না, টোটাল পরিবারে কোনো রকম জমি রয়েছে, যদি থাকে ইয়েস করবেন অন্যথায় নো করবেন। এবার যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ডেসিমেলে আপনাকে বসাতে হবে। অর্থাৎ বর্তমানে জমিতে রেকর্ডে দেখবেন সেটা একরে থাকে, এবার একরটাকে আপনি ডেসিমেলে ট্রান্সফার করবেন। আপনি গুগলে সার্চ করবেন যে একর টু ডেসিমেল লিখে তারপরে সেই সংখ্যাটা কিন্তু ডেসিমেলে ট্রান্সফার করে সেটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপর এখানে কী বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকমের নন কমার্শিয়াল অর্থাৎ কমার্শিয়াল কিন্তু না, এবার নন কমার্শিয়াল মানে আপনার প্রাইভেট কোনো গাড়ি রয়েছে কি, বাণিজ্যিক গাড়ির কথা বলা হয়নি, এখানে বলা হয় যে প্রাইভেট কোনো রকম যদি গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অন্যথায় নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কতগুলি গাড়ি রয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলি আপনাকে একে একে বসাতে হবে। এবার যদি আপনার কোনো রকমের নন কমার্শিয়াল গাড়ি যদি না থাকে সেক্ষেত্রে নো করবেন। এরপর বলা হয় যে কোনো রকমের যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের হেলথ ইন্স্যুরেন্স কি রয়েছে, এখানে কিন্তু যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অন্যথা নো করবেন। এবার যদি এখান থেকে ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু এখানে গভর্নমেন্ট না প্রাইভেট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যদি গভর্নমেন্ট সিলেক্ট করে থাকেন এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ড এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু অনেকে কী ভুল করছে যে স্বাস্থ্যসাথী কার্ড যার নামে রয়েছে শুধু তার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাচ্ছে, এরকম কিন্তু না, এটা ভুল। আপনি কি করবেন, সেই স্বাস্থ্যসাথী কার্ডে যতজন মেম্বার রয়েছে সবার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার জায়গায় সেই নাম্বারটা বসাতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, তো এরপর কিন্তু কার্ডের নাম্বারটা বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারের ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স কি দেয়, যদি দিয়ে থেকে ইয়েস নো করবেন। তারপরে এখানে কি প্যান কার্ড কি রয়েছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন যদি প্যান কার্ড থেকে থাকে ইয়েস করবেন। করে কিন্তু আপনি প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি ইয়েস করেন সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বারটা এখানে সঠিক বসিয়ে দেবেন। এবার যদি প্যান কার্ড যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করবেন। এরপর বলা হয়েছে যে আপনার পরিবারের যে টোটাল ইনকামটা কত, বার্ষিক ইনকাম, আপনার ফ্যামিলির বার্ষিক ইনকামটা কত সেটা আপনি বসিয়ে নেবেন। এখানে কিন্তু 72,000 বা 1,20,000 যত হয়ে থাকে সেটা বসিয়ে নেবেন। তারপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন রকম কাজের অপশান রয়েছে, যদি ফার্মার হয়ে থাকে সেক্ষেত্রে ফার্মার সিলেক্ট করবেন অথবা অন্য কোনো কাজ করে থাকলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কত দূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে কোনো রকমের যে
এমএলএ এমপি অথবা কোনো রকমের বিধায়ক অথবা পঞ্চায়েতে কোনো রকম কাজে কি যুক্ত রয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন? যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। কোনো রকম গভর্নমেন্ট পেনশন কি পায়? যদি গভর্নমেন্টের কোনো রকম পেনশন পায় ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপরে বলা হয়েছে কোনো রকমের জিএসটি নম্বর যদি থেকে থাকে ইয়েস নো করে আপনি নেক্সট করে দেবেন। ঠিক আছে, নেক্সট করার পর তারপর এখানে বলা হয়েছে যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারের সিএ অথবা এসআর ট্রাইব্যুনালে কি আবেদন করেছে? যদি করে থাকে ইয়েস করবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে এখানে নেক্সট করে দেবেন। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করলেন সে কি কোনো রকমের গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে কি পাচ্ছে? যদি পেয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, করে কোন স্কিমের টাকা বর্তমানে পাচ্ছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবার এখানে বিভিন্ন রকম স্কিমের কিন্তু নাম দিয়েছে, এই সব স্কিমের মধ্যে যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন, অন্যথায় সিলেক্ট করার কোনো রকম দরকার নেই। তবে বর্তমানে কিন্তু এই যে মেম্বার, এই যে হেড অফ ফ্যামিলি, এ কিন্তু বর্তমানে কৃষক বন্ধু পাচ্ছিল, সেই জন্য কৃষক বন্ধু সিলেক্ট করলাম। এবার বলা হয়েছে এই স্কিমটাকে আপনি বন্ধ করতে চান, যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তো এক্ষেত্রে আপনার কিন্তু হিসাব মতো আপনি ইয়েস নো করবেন। তো আমি এখান থেকে নো সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপরে কী করবেন, আরও যদি কোনো রকম স্কিম থেকে থাকে সেক্ষেত্রে অ্যাড করবেন, অন্যথায় আপনি সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। ঠিক আছে, হেড অফ ফ্যামিলির ডিটেলস বসানো শেষ হয়ে গেল। এরপরে চলে আসবেন মেম্বার 2। এবারে মেম্বার 2 আপনি কাকে রাখতে চান? দেখুন বর্তমানে কিন্তু আমি মেম্বার 2 হিসেবে এর স্ত্রীকে রাখতে চাই। আমি বর্তমানে এর স্ত্রীকে রাখছি, কারণ বর্তমানে হেড অফ ফ্যামিলি তার স্ত্রী হচ্ছে মেম্বার 2 হিসেবে রাখছি, এবং মেম্বার 3 কাকে রাখছি, এর একটি ছেলে রয়েছে, সেক্ষেত্রে তার ছেলের ডিটেলসটা আমি মেম্বার 3তে রাখছি। এবারে আপনার হিসাব মতো আপনি কাকে কোথায় রাখবেন সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, এবার যে মেম্বার 2 হিসেবে আমি এর স্ত্রীকে রাখছি, এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল, আবেদন করছে, সেক্ষেত্রে ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন কোথায় কী বসাচ্ছি। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে মেম্বার টাইপ চাইল্ড না অ্যাডাল্ট, 18+ হলে অ্যাডাল্ট, 18 নিচে হলে চাইল্ড। তো এর স্ত্রী হচ্ছে 18+, সেই জন্য অ্যাডাল্ট এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপর এখানে কী করতে হবে, তারপর বেসিক ইনফরমেশান। তো বর্তমানে এখানে নামটা বসিয়ে দেবেন, যাকে আপনি মেম্বার 2 রাখছেন তার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার বলা যে হেড অফ ফ্যামিলির সঙ্গে এর সম্পর্ক কী। তো যেহেতু এর স্ত্রী সেই জন্য এখানে ওয়াইফটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, মেম্বার 2 হিসেবে আমি এর স্ত্রীকে রেখেছি। তারপর ডেট অফ বার্থ, যাকে আপনি মেম্বার 2 হিসেবে রেখেছেন তার এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে যে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর ক্যাটাগরি, এখানে এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেই ক্যাটাগরি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। এবার যারা কিন্তু জেনারেল তারা কিন্তু ইউআর সিলেক্ট করবেন, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজন, এখানে হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার, যাকে আপনি মেম্বার 2 আপনি সিলেক্ট করেছেন তারা আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসাবেন। তারপর ডিসেবিলিটি যদি হয়ে থাকে ইয়েস নো করবেন। করে দেওয়ার পর এবার কিন্তু আধার ডিটেলস বসাতে হবে, সেই জন্য মেম্বার 2 এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার কার্ডটি এখানে আপলোড কিন্তু করে দেবেন, উভয় পাশ 200 কপির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করে দেবেন। তারপর কী করবেন, এখানে ভোটার কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেক্ষেত্রে আপনি মেম্বার 2 জায়গায় রেখেছেন তার ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এপিক নাম্বার জায়গায় ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ভোটার কার্ডটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে, সেই জন্য কিন্তু এপিক নাম্বার বসিয়ে ভোটার কার্ড নাম্বার বসিয়ে এখানে ভোটার কার্ডটি উভয় পাশ আপনি আপলোড করে দেবেন। এটা কিন্তু জেরক্স আপলোড করতে পারেন, জেরক্স যদি আপলোড করে থাকেন সেক্ষেত্রে নিচে সিগনেচার করে তারপরে আপলোড করবেন, অথবা অরিজিনাল আপলোড করলে ভালো। তারপরে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম এবং পার্ট নম্বর বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার 2 আপনি সিলেক্ট করেছেন সে কি কোনো প্রকারের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, অর্থাৎ কোনো প্রকারের যে স্বাস্থ্যসাথী কার্ড কি রয়েছে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, গভর্নমেন্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ড এখান থেকে সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেক্সট করে দেবেন। তারপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 রাখলেন সে কি কোনো প্রকারের ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স কি দেয়। যদি দিয়ে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে প্যান কার্ড কি রয়েছে, যদি প্যান কার্ড থেকে থাকে ইয়েস করবেন এবং প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। যদি প্যান কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 আপনি যাকে সিলেক্ট করলেন সেক্ষেত্রে সে কী কাজ করে এখান থেকে সিলেক্ট করবেন, অথবা যদি এই কাজের মধ্যে কোনো কিছু না থেকে থাকে সেক্ষেত্রে আদার আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে কতদূর পড়াশোনা, হাইট, এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করলেন সে কোনো প্রকারের এমএলএ এমপি বিধায়ক অথবা কোনো পঞ্চায়েতে কোনো কাজ করে কি। যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর বলা হয়েছে কোনো রকমের গভর্নমেন্টের পেনশন পায় কি, যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপর বলা হয়েছে কোনো রকম জিএসটি নাম্বার কি রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন এবং জিএসটি নাম্বারটা বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন সে কোনো প্রকারের সিএতে আবেদন করেছে কিনা অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরপর যেহেতু আপনি
মহিলা সিলেক্ট করেছেন, যখন আপনি দেখবেন যে কোনো মেম্বার হিসেবে আপনি মহিলা সিলেক্ট করবেন এবং তার বয়স যখন 25 থেকে 60 বছরের মধ্যে হবে, তখন কিন্তু এই অপশানটা আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে কী বলা আছে, এখানে বলা আছে যে এই মহিলা কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে? হ্যাঁ, এই মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে। এখানে কিন্তু হ্যাঁ অবশ্যই ঠিক চিহ্ন করবেন, নাহলে কিন্তু এই প্রকল্প থেকে আপনি বাদ হয়ে যাবেন। ঠিক আছে, তো সেজন্য আমি এখানে ইয়েস সিলেক্ট করলাম। এই মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, এর বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে এর বয়স, এই মহিলা, সেক্ষেত্রে এ এলিজিবল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা যোজনা এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে এই মহিলা বর্তমানে কিন্তু কোনো কোনো গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছিল। তো বর্তমানে কিন্তু এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল, সেই জন্য কিন্তু এখান থেকে আমি লক্ষ্মী ভাণ্ডারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এরপর বলা হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডারকে আপনি বন্ধ করতে চান, যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। দেখুন এখানে কিন্তু যেহেতু আপনি লক্ষ্মী ভাণ্ডার থেকে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ করাই ভালো, সেই জন্য কিন্তু ইয়েস করে দেবেন। ইয়েস করে আপনি সেভ করে দেবেন। ঠিক আছে, এরপর চলে আসবেন যে মেম্বার 3। এবার মেম্বার 3 আপনি কাকে রাখবেন? তো বর্তমানে কিন্তু আমি মেম্বার 3 হিসেবে ছেলেকে রাখছি, ছোটো বাচ্চা, তার 18+ বয়স হয়নি, সেই জন্য চাইলে আমি সিলেক্ট করে নিলাম। করে দেওয়ার পর এখানে তার নাম বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেহেতু ছেলে, সেই জন্য কিন্তু এখানে সনটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, যাকে আপনি মেম্বার 3 রাখছেন তার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করবেন, হিন্দু মুসলিম। তারপরে আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডিসেবিলিটি যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। আচ্ছা, এবার কিন্তু আধার ডিটেলস বসাতে হবে। এবার দেখুন যেসব বাচ্চারা কিন্তু 5 বছরের নিচে কিন্তু যাদের বয়স, তাদের কিন্তু আধার নাম্বার না বসালে চলবে, কিন্তু 5 বছরের উপরে হলে যে আধার নাম্বারও কিন্তু বসাতে হবে এবং আধার কার্ডটি আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, কিন্তু ভোটার নাম্বার বসানোর দরকার নেই, যেহেতু আমি চাইল্ড সিলেক্ট করেছি সেই জন্য ভোটার নাম্বার বসানোর দরকার নেই। শুধুমাত্র আধার কার্ডের নাম্বারটা এবং আধার কার্ডে আপলোড করে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর কোনো রকম যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে ইয়েস করবেন, অথবা নো করে নেক্সট করে দেবেন। তারপরে এখানে ইনকাম এমপ্লয়মেন্ট ডিটেলস কিন্তু বসাতে হবে না, কারণ যেহেতু চাইল্ড সিলেক্ট করেছি সেই জন্য ইনকাম অথবা এমপ্লয়মেন্ট ডিটেলস কিন্তু বসাতে হবে না, ডাইরেক্ট আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর কোনো রকম সিএ অথবা এসআর ট্রাইব্যুনাল যদি আবেদন করে থাকেন ইয়েস করবেন, অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর কোনো রকমের যে গভর্নমেন্টের স্কিমের টাকা পাচ্ছে কিনা এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো যেহেতু আপনি চাইল্ড সিলেক্ট করেছেন, বর্তমানে সে কোন ক্লাসে পড়ছে এখান থেকে সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর বর্তমানে সে কোন স্কুলে পড়ছে সেটা সিলেক্ট করতে হবে, এবং সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সেটা সিলেক্ট করতে হবে, এবং বর্তমানে এই যে শিশু বর্তমানে ভ্যাকসিন নিয়েছে কিনা এখানে কিন্তু আপনি ইয়েস করবেন। কারণ এখানে যদি ইয়েস না করেন সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে যে ভ্যাকসিন কিন্তু নিতে হবে, সেই জন্য এখানে ইয়েস করে আপনি নেক্সট করে দেবেন। এরপর যখন সবার ডিটেল বসানো কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন যে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে টামার ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সামিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সামিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা শো হয়ে যাবে, ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে যতগুলি মেম্বার আপনি অ্যাড করলেন সবার ডিটেলস কিন্তু শো হয়ে গেলে ভালো করে দেখে নেবেন, একে ক্লিক করে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে, এবং সঙ্গে একটি অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার প্রোভাইড করলো। এটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন অথবা ফটো তুলে রাখবেন, এরা পরবর্তী সময় কাজে লাগবে। এরপর আপনি কী করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে যে ডাউনলোড ফর্ম বলে, এই অপশানে ক্লিক করে ফর্মটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এবার অনেকে বলতে পারে এই ফর্মটা নিয়ে আমি কী করব। দেখুন বর্তমানে কিন্তু ফর্মটা কোথাও জমা করতে হবে না, বর্তমানে কিন্তু ফর্মটা আপনি বাড়িতে রাখবেন, পরবর্তী সময় যদি কোনো রকম প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা ফর্ম হয়ে গেল। এবার বর্তমানে অনেকে কোশ্চেন যে দাদা বর্তমানে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম আমার ভুল হয়ে গেছে কোনো কারণে, সেটা আমি এডিট কীভাবে করব। দেখুন বর্তমানে আপনি নিজে থেকে এডিট করতে পারবেন না, তবে এখন বর্তমানে বড় খুশির খবর, বর্তমানে কিন্তু বিডিও অফিস থেকে কল করা হচ্ছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন, হয় অফলাইন অথবা অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তো সেক্ষেত্রে বর্তমানে যাদের যাদের কিন্তু কোনো কিছু ভুলভাল ডিটেলস বসিয়েছেন তাদের বর্তমানে বিডিও অফিস থেকে কল করা হচ্ছে। আমাদের বাড়ির পাশে একজনকে কল করেছিল গতকাল, তার কিন্তু ভোটার ডিটেলসটা ভুল বসিয়েছে, সেই জন্য বিডিও অফিস থেকে কিন্তু কল করেছিল। ঠিক আছে, তো সেই জন্য চিন্তা করার কোনো রকম দরকার নেই, কোনো কিছু যদি ভুলভাল হয়ে থাকে সেক্ষেত্রে অফিস থেকে কল করে সেটা কিন্তু সংশোধন করে দেওয়া হচ্ছে। দেখুন বর্তমানে এখন পর্যন্ত অনলাইনে আপনি স্ট্যাটাস চেক করার কোনো রকম অপশান নেই, তবে বড় খুশির খবর রয়েছে 1 জুলাই থেকে যে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়বে
সেই দিনই স্ট্যাটাস চেক করা কিন্তু অপশান যুক্ত করা হতে পারে, এমন কিন্তু রিপোর্ট আসছে। এবার অনেকের কোয়েশ্চেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসও নিচ্ছে না, সেক্ষেত্রে টাকা কি পাবো না? দেখুন, বর্তমানে কিন্তু ডিবিডির মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হচ্ছে, অর্থাৎ আপনার আধার এনপিসিআই ডিবিডির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকা আসবে। আপনার আধার কার্ডে নাম্বারে টাকা মারার সঙ্গে সঙ্গে আধার এনপিসিআই ডিবিডির সঙ্গে যেই ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে অটোমেটিক টাকাটা ঢুকে যাবে, ঠিক আছে? সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বসানোর কোনো রকম দরকার নেই, ঠিক আছে? এবার অনেকে কোশ্চেন যে সবাইকে কি অনলাইন করতে হবে, যারা বর্তমানে অফলাইনে ফর্ম জমা দিয়েছে অথবা যারা কিন্তু অফলাইনে ফর্ম জমা দেওয়ার পর টাকাও পেয়ে গেছে, সবাইকে কিন্তু অনলাইন করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু সম্পূর্ণ সঠিক পদ্ধতি এবং নতুন নিয়মে আপনি কীভাবে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম, এবং কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে, কোন ভুলগুলি একদম আপনাকে করলে চলবে না। তাহলে কিন্তু 1 জুলাই থেকে যে টাকা ছাড়বে তখন কিন্তু সেই টাকা আপনি নাও পেতে পারেন। সেই জন্য এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন এবং সঠিক পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং 1 জুলাই থেকে যে যখন টাকা ছাড়বে তখন কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে? তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।